ক্লাস 8 আগের দিন কোন জলবায়ুটা পড়েছিলাম? আগের দিন আমরা পড়েছিলাম ভূমধ্যসাগরীয় জলবায়ু। আজকে কোন জলবায়ু পড়ব? আজকে পড়ব আমরা তুন্দ্রা জলবায়ু বা মেরু জলবায়ু। তুন্দ্রা জলবায়ু বা মেরু জলবায়ু। আচ্ছা, আগে দেখো, বোর্ডের দিকে দেখো ভালো করে, কোথায় দেখতে পাবো এই জলবায়ুটাকে? একটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান আর একটা দৈশিক অবস্থান। দৈশিক অবস্থান বলতে কোন কোন দেশে দেখতে পাবো, আর অক্ষাংশ বলতে কত ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী স্থানেতে আমরা এই জলবায়ুটাকে দেখতে পাবো। বোঝা গেছে? তো তুন্দ্রা জলবায়ুর অক্ষাংশগত অবস্থান কত ডিগ্রি থেকে কত ডিগ্রি? 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী স্থানে আমরা দেখতে পাবো শীতল মেরু জলবায়ু। বোঝা গেল? এই শীতল মেরু জলবায়ুটাই উত্তর গোলার্ধের তুন্দ্রা জলবায়ু নামে পরিচিত। শীতল মেরু জলবায়ু উত্তর গোলার্ধে তুন্দ্রা জলবায়ু নামে পরিচিত। বোঝা গেল? কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে আমরা এই জলবায়ুটাকে দেখতে পাবো? 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী স্থানে। বোঝা গেল? এবারে দৈশিক অবস্থান, অর্থাৎ কোন কোন দেশে দেখতে পাবো, কোন কোন দেশে জলবায়ুটাকে দেখতে পাবো। প্রশ্ন বুঝতে পারলে? তুন্দ্রা জলবায়ু কোন কোন দেশে দেখা যায়? কোন কোন দেশে দেখতে পাবো? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আলাস্কা, কানাডার উত্তরাংশ, সাইবেরিয়ার উত্তরাংশে জলবায়ু দেখা যায়। এবং দক্ষিণ গোলার্ধে যদি বলি তাহলে আন্টার্কটিকাতেও এই জলবায়ু দেখা যায়। বোঝা গেল? তোমাদের বইতে ম্যাপ আছে 61 পাতার, উপরের দিকটা দেখো শেড করা আছে কোন কোন অংশটা আমরা পাবো। বোঝা গেল? তাহলে তুন্দ্রা জলবায়ু কোথায় দেখতে পাবো আমরা? বলো, কোথায় দেখতে পাবো তুন্দ্রা জলবায়ু? বোর্ড দেখে দিতে বলো। কানাডার উত্তরাংশ, আলাস্কা, গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও সাইবেরিয়াতে আমরা এই জলবায়ুটা দেখতে পাবো। বোঝা গেল? এবার একটা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, দীর্ঘস্থায়ী শীতকাল। শীতকাল কতদিন থাকে? 8 থেকে 9 মাস থাকে শীতকাল, আর 3 থেকে 4 মাস থাকে গ্রীষ্মকাল। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? কতদিন থাকে শীতকাল? বছরে কতদিন থাকে শীতকাল? শীতকাল থেকে 8 থেকে 9 মাস, আর গ্রীষ্মকাল 3 থেকে 4 মাস। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো? 1 নম্বর বৈশিষ্ট্যটা কি বলেছিলাম? দীর্ঘস্থায়ী শীতকাল আর ক্ষণস্থায়ী গ্রীষ্মকাল, তাই তো? এবারে উষ্ণতা দেখবো আমরা, গ্রীষ্মকালীন উষ্ণতা আর শীতকালীন উষ্ণতা। গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 3 থেকে 5 ডিগ্রি, কখনো কখনো 10 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, সেটা খুবই কম সময়ের জন্য। আর শীতকালে সবসময় হিমাঙ্কের নিচে থাকে, অর্থাৎ সারা শীতকালটা জুড়েই এখানে বরফপাত, তুষারপাত ঘটে। বুঝতে পারলে? বরফ পড়ে সারা বছর ধরেই প্রায় শীতকালটা, এবং সেই শীতকালে তুষারপাত ঘটে থাকে। বোঝা গেছে? গ্রীষ্মকালীন উষ্ণতা কত দেখলাম? 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে কখনো কখনো সামান্য বেশি, তাও সেটা 10 ডিগ্রির কম। আর শীতকালীন উষ্ণতা কত থাকে? হিমাঙ্কের নিচে। দেখো, এই তুন্দ্রা উত্তর গোলার্ধে তুন্দ্রা জলবায়ু অন্তর্গত একটা স্থান আছে, জায়গাটার নাম হচ্ছে ভারপায়ানস। জায়গাটার নাম কি বললাম? ভারপায়ানস। এটা জায়গার নাম। এটা হচ্ছে উত্তর গোলার্ধের শীতলতম স্থান। উত্তর গোলার্ধের শীতলতম স্থান। বুঝতে পারছো? শীতলতম স্থান। তাহলে উত্তর গোলার্ধের কোন জায়গাটা সব থেকে বেশি ঠান্ডা? উত্তর গোলার্ধের কোন জায়গাটা সব থেকে বেশি ঠান্ডা? জায়গার নাম কি লিখবে? ভারপায়ানস। কি নাম লিখবে? জায়গাটার নাম কি পাবো? ভারপায়ানস। কোথায় আছে এই জায়গাটা?
ভারত মাইনাস কোন দেশে আছে? এটা হচ্ছে তোমার রাশিয়াতে আছে। কোথায় রয়েছে ভারত মাইনাস? রাশিয়াতে। এটা হচ্ছে উত্তর গোলার্ধের সবথেকে শীতলতম জায়গা, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে সবথেকে ঠান্ডা। এবার দেখো বৃষ্টিপাতের দিকে। বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমিরও কম, অর্থাৎ খুব কম বৃষ্টিপাত ঘটে। এই উষ্ণ জলবায়ুর কারণে বৃষ্টিপাত প্রায় হয় না, বুঝতে পারলে? বৃষ্টিপাত হয় না, কিন্তু এখানে বরফ পড়ে। বললেন তো আগে সারা বছর বরফ পড়ে বলে কি করবে? বৃষ্টিপাত হয় না, কিন্তু তুষারপাত হয়। বৃষ্টিপাত হয় না, কিন্তু কি ঘটে? বৃষ্টিপাতের পরিবর্তে কি হয়? তাহলে জলীয় বাষ্প জল রূপে পড়ছে, এটা কিন্তু বরফ রূপে পড়ছে, বুঝতে পারলে? আকাশ থেকে বরফ পড়াকে কি বলছে? হালকা বরফ পড়াকেই তুষারপাত বলে। জল পড়ছে না, পড়ছে বরফ রূপে। বোঝা গেল? তাহলে এই অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাই না, বা বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, 25 সেমিরও কম। তার পরিবর্তে তুষারপাত হয়। বোঝা গেল? আর এখানে মাঝে মাঝে ঝড় হয়। ঝড়েতে মানে বরফও উড়ে যায় এক জায়গা থেকে এক জায়গায়। বরফের সঙ্গে ঝড়, বাড়িতে তুষার থাকে, বরফ থাকে। তো সেই ঝড়টাকে আমরা বলি ব্লিজার্ড। এখান থেকে খুব ভালো প্রশ্ন এটা, ব্লিজার্ড কাকে বলে? প্রশ্নটা বুঝতে পারলে? ব্লিজার্ড কাকে বলবো আমরা? ব্লিজার্ড কাকে বলে? লিখতে পারবে তো উত্তর? কাকে বলবো ব্লিজার্ড? মাঝে মাঝে কোথায় তুষারপাত ঘটে? তুষারপাত ঘটে। মাঝে মাঝে তুষারপাত কেন লিখলাম? তুষার ঝড় হবে, মাঝে মাঝে তুষার ঝড় হবে। ঠিক করো, ভুল লিখে ফেলেছি একটা শব্দ। মাঝে মাঝে তুষার ঝড় ঘটে। কোথায়? তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তুষার ঝড় কোন জলবায়ুতে ঘটে? তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই তুষার ঝড়টাকে কি বলি? ব্লিজার্ড। ব্লিজার্ড কাকে বলবো? উত্তর কি লিখবে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মাঝে মাঝে তুষার ঝড় ঘটে, একে ব্লিজার্ড বলে। কি বললাম? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মাঝে মাঝে তুষার ঝড় ঘটে, একে ব্লিজার্ড বলে। দেখতে পারবে তো? অসুবিধা নেই, ব্লিজার্ড কাকে বলে হয়ে যাবে। আর দেখো এই জলবায়ু অঞ্চলে মেরু বায়ু প্রবাহিত হয়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহ ঘটে? মেরু বায়ু প্রবাহ। বুঝতে পারলে? এখান থেকে আমাদের আর দুটো তিনটে জিনিস জানতে হবে। যেহেতু 6.66 ডিগ্রি উত্তরে বা দক্ষিণে অবস্থিত এই জলবায়ু অঞ্চলটা, তাই এই জলবায়ু অঞ্চলে না 6 মাস দিন আর 6 মাস রাত চলে। বুঝতে পারলে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে একটানা 6 মাস দিন, তখন দিন হলো টানা এক মাসে 6 মাস দিন হলো টানা দিন। আবার যখন রাত হলো তখন 6 মাস রাত হলো। রাতও 6 মাস ধরে রাত হয়, আর দিনও 6 মাস ধরে রাত। আমাদের এখানে কতক্ষণ ধরে দিন হয়? গরমের 12 ঘন্টা কি 13 ঘন্টা কি 14 ঘন্টা দিন, বাকিটা রাত হয়, তাই তো? ওদের ওখানে 6 মাস দিন হয় আর 6 মাস রাত হয়। 6 মাস ধরে কি লোক ঘুমাবে? 6 মাস যে রাত হচ্ছে 6 মাস ঘুমিয়ে কাটাতে পারবে? নাকি 6 মাস দিন হচ্ছে 6 মাস একটানা তুমি পরিশ্রম করতে পারবে? করতে পারবে 6 মাস একটানা? পারবে না, তাই তো? দুটোর কোনোটাই না। যাই হোক, এখানে আমার বলার উদ্দেশ্য যেটা সেই জায়গাটায় আসি। কোন জলবায়ু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত হয়? উত্তর লিখবে। কোন জলবায়ু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত হয়? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। দেখো ওইখানে একটা জায়গা আছে যার নাম হচ্ছে হ্যামারফেস্ট, নরওয়েতে অবস্থিত। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে নরওয়ের হ্যামারফেস্ট, যেখানে রাতের বেলা, যে বললাম 6 মাস রাত হয়, রাতের বেলা সূর্যকে দেখা যায়, তাই তাকে বলা হয় নিষেধ সূর্যের দেশ। কোথায় দেখতে পাবো? নরওয়ের হ্যামারফেস্ট বন্দর থেকে। কি দেখতে পাবো? রাতেও আকাশে সূর্যকে দেখা যায়, তাই এই অঞ্চলটাকে কি বলা হয়? নিষেধ সূর্যের দেশ। বোঝা গেল? নিষেধ সূর্যের দেশ কাকে বলবো? তাহলে সেটা ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে তো? নাকি না বলো? বোঝা গেছে তো? আর এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে ওই যে তোমার 6 মাস রাত্রিকালীন অবস্থায় থাকে না, তো এই রাত্রিকালীন অবস্থাতে আকাশে মাঝে মধ্যে রঙের ছটা দেখা যায়, আলোর ছটা দেখা যায়, যাকে আমরা বলি রংধনু বলে ডাকি। এই রংধনু হচ্ছে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা আর দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা নামে পরিচিত। বুঝতে পারলে? উত্তর গোলার্ধে কি বলি? সুমেরুতে সুমেরু প্রভা, আর দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা। যখন রাত চলতে থাকে
মেরু অঞ্চলে যখন একটানা 6 মাস রাত হয়, সেই রাত চলাকালীন অবস্থায় আকাশে রঙের ছটা একটা দেখা যায়। এই রঙের ছটাকে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা আর দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা বলে থাকে। বোঝা গেল? অসুবিধা নেই তো কিছু? তাহলে কোন জলবায়ু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত দেখতে পাবো, সেটা উত্তর করতে পারবো আমরা। কোথায় দেখতে পাবো 6 মাস দিন 6 মাস রাত? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। আমরা কোন জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়ছি এখন? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 6 মাস দিন 6 মাস রাত কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাবো? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। বোঝা গেল? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বলো 25 সেমিরও কম। আর মাঝে মাঝে এখানে কি হয়? তুষারপাত ঘটে। বুঝতে পারলে? মাঝে মাঝে না, প্রায় সময় তুষারপাত ঘটে, কিন্তু মাঝে মাঝে তুষার ঝড়ও ঘটে থাকে, যাকে আমরা ব্লিজার্ড বলে চিনি, ব্লিজার্ড বলে ডাকি। মেরু অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হওয়ার ফলে বা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হওয়ার ফলে যে তুষার ঝড়ের সৃষ্টি হয় তাকে আমরা বলি ব্লিজার্ড। ক্লিয়ার হয়েছে? নিশীথ সূর্যের দেশ কাকে বলবো? এখান থেকে আমরা আর কি পড়লাম? জলবায়ুটা বোঝা গেছে তো, সব জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আশা করি বোঝা গেছে। আর আমরা কি কি পড়েছি এখান থেকে আমরা কি কি পড়েছি? আমরা পড়লাম নিশীথ সূর্যের দেশ কাকে বলবো? নিশীথ সূর্যের দেশ বলো। নিশীথ সূর্যের দেশ কাকে বলবো? দেখে কি বলো না? নরওয়ে হ্যামার বলো, হ্যামার ফেস্ট বন্দর অঞ্চলকে, হ্যামার ফেস্ট বন্দর সংলগ্ন অঞ্চলকে আমরা বলবো নিশীথ সূর্যের দেশ। 6 মাস দিন 6 মাস রাত কোথায় দেখতে পাবো? 6 মাস দিন আর 6 মাস রাত কোন অঞ্চলে দেখতে পাবো আমরা? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। 6 মাস দিন আর 6 মাস রাত্রি কোথায় দেখতে পাবো? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। এই 6 মাস রাত্রিকালীন অবস্থায় যে রঙের ছটা দেখা যায় তাকে কি বলি? আকাশে যে আলোর ছটা দেখা যায়, 6 মাস রাত্রিকালীন অবস্থায় বোর্ডের দিকে দেখো একটু, অবস্থায় আকাশে আলোর ছটা দেখা যায়, আলোর ছটা দেখা যায়। একে আমরা বলি মেরু প্রভা। একে কি বলি? একে মেরু প্রভা বলে। লিখতে পারবে তো মেরু প্রভা কাকে বলে? প্রশ্ন যদি বলি মেরু প্রভা কাকে বলে, প্রশ্নটা তোলো, মেরু প্রভা কাকে বলবো? উত্তর কি হবে? 6 মাস রাত্রিকালীন অবস্থায় মেরু অঞ্চলে আকাশে যে আলোর ছটা দেখা যায় তাকে মেরু প্রভা বলে। এই মেরু প্রভা সুমেরুতে সুমেরু প্রভা, সুমেরুতে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস, আর কুমেরুতে অরোরা অস্ট্রালিস। কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস। বোঝা গেল? মেরু প্রভাকে সুমেরুতে সুমেরু প্রভা আর কুমেরুতে কি বলি? কুমেরু প্রভা। ক্লিয়ার হয়েছে? এই বলতে লিখতে পারবে তো? মানে কিছুটাই পড়লাম তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে। ক্লিয়ার হয়েছে? তাহলে মেরু প্রভা কাকে বলবো? 6 মাস রাত্রিকালীন অবস্থায় বলো আকাশে যে আলোর ছটা দেখা যায় তাকে মেরু প্রভা বলে। 6 মাস রাত্রি কোথায় দেখবো? তুন্দ্রা জলবায়ু। কোথায়? তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অঞ্চলে 6 মাস রাত্রিকালীন অবস্থায় আকাশে একটা ক্ষীণ আলোর ছটা দেখা যায়, একে বলা হয় মেরু প্রভা। দেখতে পারবে? এই পর্যন্ত আমরা পড়লাম। এবার দেখো আমরা এখানকার জীব বৈচিত্র্য সম্পর্কে পড়বো, অর্থাৎ কি ধরনের জীবজন্তু দেখা যায়, কি ধরনের গাছপালা দেখা যায়, কি সম্পর্কে পড়বো আমরা? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য।
এই পর্যন্ত হয়েছে তো? এবার আমরা কি সম্পর্কে পড়ব? জীব বৈচিত্র্য, অর্থাৎ কি ধরনের গাছ দেখা যায় আর কোন কোন প্রাণী এখানে জন্মায়। ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। সারা বছর বরফ পড়ে, মন দিয়ে শোনো একটু আমার কথা, মন দিয়ে শোনো। সারা বছর বরফ পড়ে, একটু আগেই বলেছি তাই তো, সারা বছর বরফ পড়ে। এখন মাটি যদি বরফে ঢাকা হয়ে যায়, বরফ পড়লে তো মাটির উপরেই পড়বে, মাটি যদি বরফে ঢাকা হয়ে যায় তাহলে কি গাছ জন্মাবে? তাহলে গাছ জন্মাবে না। তাই তুন্দ্রা জলবায়ু অঞ্চলেতেও কোনো বড় বড় গাছ আমরা দেখতে পাইনি। কি বললাম? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গাছ দেখা যায় না, বড় বড় উদ্ভিদ দেখতে পাইনি। বুঝতে পারলে? বড় বড় গাছ জন্মাতে পারে না। তবে গরমকাল আসলো, ভালো করে শুনো, গরমকাল আসলো, তাপমাত্রা বাড়লো, বরফ কি হবে? গলে যাবে, তাই তো? বরফ গলে গেলে পরে মাটি বরফে ঢাকা রইলো না, যা রইলো না? আর মাটি বরফে ঢাকা রইলো না, এই বরফ গলে গেলে সেখানে কিছু কিছু গাছ জন্মায়। সেই গাছগুলো হচ্ছে তোমার মস, লাইকেন আর কিছু ফুলের গাছ। তাহলে এখানে কি বড় বড় গাছ জন্মায়? যদি প্রশ্ন করি কোন জলবায়ুতে বড় বড় গাছ দেখা যায় না, কি উত্তর দিবে? কোন জলবায়ুতে? তুন্দ্রা জলবায়ু। কোন জলবায়ুতে বড় বড় গাছ দেখতে পাই না? তুন্দ্রা জলবায়ু। যখন বরফ গলে যায় তখন কি কি গাছ জন্মায়? লাইকেন, মস আর কিছু ফুলের গাছ জন্মায়। বোঝা গেল? জীববৈচিত্র্য তাহলে কি লিখবো? বড় বড় গাছ জন্মায় না। বুঝতে পারছো কি বললাম? বড় বড় গাছ জন্মায় না। কেন জন্মায় না? জন্মায় না কেন? বড় বড় গাছ জন্মায় না কেন? কারণ মাটি বরফে ঢাকা থাকে। বোঝা গেল? কারণ মাটি বরফে ঢাকা থাকে। যখন বরফ গলে যায়, বরফ গলে গেলে কি জন্মাবে? বরফ গলে গেলে কেমন গাছ জন্মাবে? বরফ গলে গেলে কিরকম গাছ জন্মাবে? গাছগুলোর নাম কি? মস, লাইকেন ও ফুলের গাছ। ক্লিয়ার হয়েছে? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মাটি বরফে ঢাকা থাকে, তাই এখানে বড় বড় গাছ জন্মায়। কিন্তু বরফ গলে গেলে মস, লাইকেন এরকম কিছু ফুলের গাছ জন্মায়। বোঝা গেল? এবার এই অঞ্চলে আমরা কি কি প্রাণী দেখতে পাবো? আমি দুটো প্রাণীর নাম তোমাদের বলবো, দুটো জলবায়ু অঞ্চলের প্রতীক প্রাণী। দুটোই তুন্দ্রা জলবায়ু বা মেরু জলবায়ু যাই বলি না কেন। একটা হচ্ছে তোমার পেঙ্গুইন, আর একটা হচ্ছে পোলার বিয়ার। এই নামটা ভালো করে বোঝো, পোলার বিয়ার। দুটো প্রাণীর নাম বললাম, পেঙ্গুইন একটা পাখি, পোলার বিয়ার একটা জন্তু। এই পেঙ্গুইন দেখা যায় আন্টার্কটিকাতে। আন্টার্কটিকার প্রতীক প্রাণী। বুঝতে পারলে? এটা উত্তর গোলার্ধে দেখতে পাবো না। আর পোলার বিয়ার দেখা যায় উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে। ভালো করে বোঝো এটা, এটা তোমাদের ঠকাবার জন্য অনেক প্রশ্ন আছে। বুঝতে পারলে? পেঙ্গুইন কোথায় দেখতে পাই? আন্টার্কটিকা। আন্টার্কটিকা কোনটা আছে? দক্ষিণ গোলার্ধে, তাই তো? দক্ষিণ গোলার্ধে। তাহলে পেঙ্গুইনকে কি আমরা উত্তর গোলার্ধে দেখতে পাবো? বলে দেখো আর বোঝো, পেঙ্গুইনকে কি আমরা উত্তর গোলার্ধে দেখতে পাবো? দেখতে পাবো না। কোথায় দেখতে পাবো? আন্টার্কটিকা, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে কি দেখতে পাবো? পোলার বিয়ার। পোলার বিয়ারকে কি আবার তোমার দক্ষিণ গোলার্ধে দেখতে পাবো? পোলার বিয়ারকে দক্ষিণ গোলার্ধে দেখতে পাবো না। আচ্ছা, জীবজন্তুর মধ্যে এই পার্থক্যটা বোঝা গেল তো? তাহলে পেঙ্গুইন দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ গোলার্ধে, আর পোলার বিয়ার দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধে। বুঝতে পারলে? জীবজন্তুর মধ্যে কিছু জীবজন্তু স্থলভাগে বসবাস করে আর কিছু জীবজন্তু জলে বসবাস করে। তাহলে এই পেঙ্গুইন, পোলার বিয়ার এগুলো সব স্থলভাগে। আরো কিছু দেখতে পাবো, মেরু কুকুর। মেরু কুকুর, মেরু ভালু হলো মেরু কুকুর। তারপরে তোমার
এটা স্লেজ গাড়ি টানে, নামটা বড় নাম মনে করতে পারছি না। স্লেজ গাড়ি টানে। ঠিক আছে, নাম মনে পড়ে যাবে, বলে দেবো, অসুবিধা পারবে চিন্তা করার কারণ নেই। জলেতে কি দেখতে পাবো? জলে কি দেখতে পাবো? জলে দুটো প্রাণী খুব উল্লেখযোগ্য, একটা হচ্ছে তিমি মাছ, আর একটা হচ্ছে তোমার সিল মাছ। এই দুটো খুব ইম্পর্টেন্ট, জলভাগের প্রধান প্রাণী। মেরু জলবায়ু অঞ্চলের প্রাণীতে কি কি পেলাম আমরা তাহলে? বলো, কি কি প্রাণী দেখতে পাবো? তিমি মাছ, সিল মাছ, এগুলো জলেতে। আর ডাঙাতে মেরু কুকুর, পেঙ্গুইন, পোলার বিয়ার, তাই তো? এই প্রাণীগুলোকে আমরা দেখতে পাবো। তাহলে আমরা মেরু অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে লিখতে পারবো। যদি প্রশ্ন আসে, প্রশ্নটা নোট করো, মেরু অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে লিখবো। কি লিখবো? মেরু অঞ্চলের মাটি বছরের বেশিরভাগ সময়ে বরফে ঢাকা থাকে, ফলে এখানে বড় বড় গাছ জন্মায় না। তবে গ্রীষ্মকালে বরফ গলে গেলে মস, লাইকেন ও কিছু ফুলের গাছ দেখা যায়। বুঝতে পারছো? আর তারপরে প্যারাগ্রাফে আবার কি লিখবো? মেরু অঞ্চলের জলভাগে সিল মাছ, তিমি মাছ দেখা যায়, এবং স্থলভাগে মেরু কুকুর, পেঙ্গুইন, পোলার বিয়ার এরকম কিছু প্রাণী দেখা যায়। বুঝতে পারলে? এই প্রাণীগুলোর হয় বড় বড় লোম থাকবে, ডাঙায় যেগুলো বসবাস করে বড় বড় লোম থাকবে, না হলে খুব বড় বড় পালক থাকবে। কেন? খুব ঠান্ডা অঞ্চল তো, বড় বড় লোম দিয়ে নিজেকে গরম রাখে, নাহলে তোমার পালক যেগুলো থাকবে সেগুলো অনেক বড় বড় হবে, তার মধ্যে দিয়ে শরীরকে ঢুকে যাবে। বুঝতে পারছো? ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই অঞ্চলে যে পশুগুলো জন্মায় তার লোম হয় খুব বড় বড় হবে, নাহলে তার পালক খুব বড় বড় হবে। অভিযোগের মধ্যে একটা বৈশিষ্ট্য। তাহলে মেরু অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা দেখলাম। মেরু অঞ্চল কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে দেখা যায় খেয়াল আছে? 66.5 থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী স্থানে আমরা দেখতে পাই। বুঝতে পারলে? তারপরে বা উভয় গোলার্ধে তোমার 66 থেকে 90 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে দেখতে পাবো। কোন কোন দেশে দেখতে পাবো? দেশগুলোর নাম বলো। দেশগুলোর নাম কি বলেছিলাম? কানাডা উত্তরাংশ, আলাস্কা, গ্রিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সাইবেরিয়া অঞ্চল এবং আন্টার্কটিকাতে আমরা মেরু জলবায়ু বা ভিন্ন জলবায়ু দেখতে পাবো। কি কি বৈশিষ্ট্য ছিল এই জলবায়ুটার? দীর্ঘস্থায়ী শীতকাল ছিল, 8 থেকে 9 মাস শীতকাল থাকবে, আর 3 থেকে 4 মাস থাকবে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের উষ্ণতা 3 থেকে 5 ডিগ্রি, কখনো কখনো আর একটু বেশি হয়, তবে সেটা 10 ডিগ্রির কম। আর শীতকালে থাকে হিমাঙ্কের নিচে সারা শীতকালটা জুড়ে। এখানে মনে রাখতে হবে একটা তথ্য, সেটা হচ্ছে রাশিয়ার ভারকানাস হচ্ছে উত্তর গোলার্ধে শীতলতম স্থান, অর্থাৎ সব থেকে ঠান্ডা জায়গা। উত্তর গোলার্ধের সব থেকে ঠান্ডা জায়গার নাম হচ্ছে রাশিয়ার ভারকানাস। আর এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে না। বৃষ্টিপাতের পরিবর্তে কি ঘটে? তুষারপাত। বৃষ্টিপাতের পরিবর্তে কি দেখতে পাই? তুষারপাত। আর এখানে মাঝে মাঝে তুষার ঝড় ঘটে, যাকে আমরা ব্লিজার্ড বলি। বুঝতে পারলে? মেরু জলবায়ু অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হয়, বা তুন্দ্র জলবায়ু অঞ্চলে মেরুবায়ু প্রবাহিত হয়। এই অঞ্চলে আমরা 6 মাস দিন 6 মাস রাত দেখতে পাই। যখন 6 মাস রাত চলে তখন এখানে আকাশে একটা আলোর ছটা দেখা যায়, যাকে আমরা মেরু প্রভা বলি, তাই তো? এই 6 মাস রাত্রিকালীন অবস্থায় নরের হামারফেস্ট থেকে আমরা রাত্রিবেলা আকাশে সূর্যকে দেখতে পাই, তাই এই অঞ্চলটাকে আমরা বলে থাকি নিশীথ সূর্যের দেশ। বোঝা গেল? এবার পড়েছি আমরা এই অঞ্চলটার জীব বৈচিত্র্য, অর্থাৎ কি কি গাছপালা দেখতে পাবো বা কি কি জীবজন্তু দেখতে পাবো। গাছপালা এই অঞ্চলে দেখা যায় না, কেন? কারণ বছরের বেশিরভাগ সময়টা মাটি বরফে ঢাকা থাকে, সেই গাছপালা সেভাবে জন্মায় না। তবে গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন এখানে কিছু গাছ জন্মায়, সেগুলো আবার খুব ছোট ছোট গাছগুলো, গুল্ম জাতীয় গাছগুলো। মশলাই কিন্তু মিশাওলা ফুলের গাছগুলো, গুল্ম জাতীয় কিছু গাছ জন্মায়। আর মশলাইকেন জন্মায়। জলে কি দেখতে পাবো? সিল মাছ, তিমি মাছ। বুঝতে পারলে? আর ডাঙাতে মেরু কুকুর, তারপরে পেঙ্গুইন,
পোলার বিয়ার, এই জীবজন্তুগুলোকে আমরা দেখতে পাবো। এবার আমরা পড়ব সেখানকার বসবাসকারী অধিবাসীরা বিভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, কোথায় কি নামে পরিচিত সেটাকে একবার দেখব। তাহলে এত ঠান্ডা, বুঝতে পারছো এই অঞ্চলে বসবাস করা কত কঠিন কাজ, বুঝতে পারছো? এই অঞ্চলে বসবাস করা কত কঠিন কাজ, বুঝতে পারছো কি পারছো না? বুঝতে পারছো? তাহলে এখানে যারা বসবাস করে তাদের সম্পর্কে আমরা পড়ব। এই অঞ্চলে কোন কোন জনজাতি বসবাস করে। দুটো তিনটে জনজাতির নাম মুখস্থ করে রাখবে, এগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব ইম্পর্টেন্ট। জনজাতিগুলোর নাম, এই অঞ্চলে বসবাসকারী অধিবাসীদের নাম। একটা হচ্ছে তোমার এস্কিমো, একটা হচ্ছে তোমার ল্যাপ, ফিন, স্যামুয়েল, ও ইয়াকুব। এবার বলো কারা কোথায় বসবাস করে। বই দেখে দেখে বলতে পারবে এস্কিমোরা কোথায় বসবাস করে? এরা বসবাস করে গ্রিনল্যান্ড ও কানাডার উত্তরাংশ। বুঝতে পারছো কোথায় বসবাস করে? কানাডার উত্তরাংশতে। ল্যাপরা কোথায় বসবাস করে? ল্যাপরা বসবাস করে ল্যাপল্যান্ডে। ফিনল্যান্ডে যারা বসবাস করে তাদের বলা হয় ফিন উপজাতি। এগুলো শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। স্যামুয়েল আর ইয়াকুব বসবাস করে সাইবেরিয়াতে। এগুলো একটা একটা কোশ্চেন হয়। যেমন ধরো যদি বলি এস্কিমোরা কোথায় বসবাস করে, প্রশ্নটা বোঝো। এস্কিমোরা কোথায় বসবাস করে লিখে নাও খাতায়, একটা প্রশ্ন লিখে নাও, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এস্কিমোরা কোথায় বসবাস করে, কি উত্তর লিখবে? এস্কিমোরা কোথায় বসবাস করে? গ্রিনল্যান্ড ও কানাডার উত্তরাংশ। বুঝতে পারলে? এস্কিমোরা কোথায় বসবাস করে, একটা প্রশ্ন নোট করো খাতায়, এস্কিমোরা কোথায় বসবাস করে। ক্লিয়ার হয়েছে? এস্কিমোরা কোথায় বসবাস করে। প্রশ্ন বোঝো, এস্কিমোরা কোথায় বসবাস করে। প্রশ্নটা লিখো, যেমন বলছি তেমন লিখো। এস্কিমোরা কোথায় বসবাস করে? এস্কিমোরা কোথায় বসবাস করে, কি উত্তর লিখবে? এগুলো প্রশ্ন, উত্তর কি লিখবে? এর উত্তর কি হবে? গ্রিনল্যান্ডে বসবাস করে। গ্রিনল্যান্ড ও কানাডার উত্তরাংশে বসবাস করে। কি হলো? গ্রিনল্যান্ড ও কানাডার উত্তরাংশ। বুঝতে পেরেছো? তাহলে এই প্রশ্নটা হলো এস্কিমোরা কোথায় বসবাস করে। তাহলে এইখান থেকে কি প্রশ্ন হবে? ল্যাপরা কোথায় বসবাস করে, তার উত্তর কি হবে? ল্যাপরা ল্যাপল্যান্ডে বসবাস করে। ফিন উপজাতি কোথায় বসবাস করে, একই রকম প্রশ্ন, ফিনল্যান্ডে। স্যামুয়েল ও ইয়াকুব কোথায় বসবাস করে? সাইবেরিয়া। বুঝতে পারছো? একটা প্রশ্ন লিখে নিলে সবগুলোই হয়ে যাবে, একই রকমের প্রশ্ন, ওখানে একটাকে আমি তোমাদের লিখতে বললাম। কি লিখেছো প্রশ্নটা? এস্কিমোরা কোথায় বসবাস করে। উত্তর কি লিখবে? গ্রিনল্যান্ড ও কানাডার উত্তরাংশ। বোঝা গেছে? কোথায় বসবাস করছে এস্কিমোরা? বললো গ্রিনল্যান্ড ও কানাডার উত্তরাংশ। তাহলে বাকি এই প্রশ্নগুলো নিয়ে তৈরি করে নিতে পারবে? পারবে তো? প্রশ্নটা যে বলতে কি তৈরি হবে এখান থেকে প্রশ্নটা? ল্যাপরা কোথায় বসবাস করে, তাই তো? এখান থেকে কি প্রশ্ন হবে? ফিন কোথায় বসবাস করে, ফিন উপজাতি কোথায় বসবাস করে। তারপর এখান থেকে স্যামুয়েল ও ইয়াকুব কোথায়, বিপদরা কোথায় বসবাস করে। উত্তর লিখে নিতে পারবে, একই রকমের উত্তর হবে। ঠিক আছে? তাহলে এখানে বসবাসকারী জনজাতিদের নামও আমরা দেখলাম। এবার তাদের জীবনযাত্রা একটুখানি দেখব। খুব বেশি কিছু তোমাদের বইতে নেই, কারণ বেশি কিছু আর এগোবো না। ব্যাপারটা বুঝেছো তো? এবার তাহলে জীবনযাত্রার কিছু পার্ট দেখো। জীবনযাত্রার কিছু পার্ট বলতে তারা খাওয়া দাওয়াতে দেখবে একটুখানি কি খায়।
ঠিক আছে, ঘর কেমন তাদের, পোশাক কেমন তাদের, যাতায়াত ব্যবস্থা তাদের কেমন দেখবো আমরা। বুঝতে পারলে? এই যে উপরে যেগুলো নাম পড়লাম তাদের এই সম্পর্কে পড়বো। খাওয়া দাওয়া দেখো। আচ্ছা, ওই জন্তুর নাম মনে পড়ে গেছে, বলগা হরিণ। ডাঙা থেকে থাকে না, আর একটা যে জন্তু বলছিলাম নাম মনে করতে পারছিলাম না, নাম লিখে নাও, বলগা হরিণ। বলগা হরিণ, ওইখানে আমরা নোট করলাম, ওইখানে লিখেছো বলগা হরিণ। হয়েছে? এবার দেখো খাওয়া দাওয়া, এরা কি খায়? এস্কিমোরা, যে জনজাতিগুলোর নাম পড়লাম, এস্কিমো, লার, ফিন, সামিয়া, ইয়াকুব, এরা কি খায়? এরা খায় হচ্ছে তোমার বেরি ফল, বেরি ফল যেগুলো এই অঞ্চলে পাওয়া যায়, আর বলগা হরিণের দুধ, বলগা হরিণের দুধ, এই হচ্ছে এদের মূল খাবার। ঠিক আছে, তাছাড়া অন্যান্য অঞ্চল থেকে খাবার আমদানি হয়ে যায়। তোদের খাবার দেখলে এরা কি খায়? এখানে যে সমস্ত অধিবাসীরা বসবাস করে তারা কি খাচ্ছে? বেরি ফল আর বলগা হরিণের দুধ, এটা হচ্ছে প্রধান খাবার। আর খাচ্ছে তোমার সিল মাছ, মাছ খাবে একটা, মাছটা হচ্ছে সিল মাছ। বুঝতে পারলে? এই হচ্ছে এদের খাবার। এবার দেখো ঘর, ঘর হচ্ছে যে দু রকমের ঘর হয়, একটা শীতকালের জন্য তৈরি আর একটা গ্রীষ্মকালের জন্য তৈরি। বুঝতে পারলে? এদের ঘর হচ্ছে দু রকমের ঘর, একটা শীতকালে, কখন শীতকালে? শীতকালে যে ঘরটা তৈরি করে নাম কি? ইগলু। আর গ্রীষ্মকালে যে ঘরটা তৈরি করে তার নাম কি? টিউপিক বা টিউপিকও কেউ বলে। গ্রীষ্মকাল তৈরি করছে একটা ঘর, যার নাম হচ্ছে টিউপিক। আচ্ছা, এবার দেখো ইগলু, ইগলু হচ্ছে বরফ দিয়ে তৈরি। ভালো করে দেখো, ইগলু ঘর কি দিয়ে তৈরি? একে তো শীতকাল, তারপর ঘরটাও বরফ দিয়ে তৈরি। ঘরটা কি দিয়ে তৈরি? বরফ দিয়ে তৈরি, তাই তো? শীতকালে ঘরটা বরফ দিয়ে তৈরি, সেই ঘরটাকে আমরা কি বলি? ইগলু। তাহলে ইগলু কি কি লিখবে? প্রশ্নটা নোট করো, ইগলু কি কি উত্তর লিখবে? শীতকালে এস্কিমোরা বরফের তৈরি ঘরে বসবাস করে, এই ঘরকে ইগলু বলে। বুঝতে পারলে? ইগলু কি কি লিখবে উত্তরটা? বলো, কি বললাম? শীতকালে এস্কিমোরা বরফের ঘরে বসবাস করে, এই ঘরকে ইগলু বলে। এই ঘরে জানো তো কোনো জানালা থাকে না, একটাও জানলা থাকে না। ঠিক আছে, গোল গোল দেখতে, বরফ দিয়ে তৈরি, আর দরজাটা খুব নিচে, হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। ঠিক আছে, দরজা খুব সরু, নিচু, ছোট, হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। কেন? কারণ নাহলে বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে ঢুকে যাবে, তাহলে ঘর আরো ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারলে? ওই জন্য ঘরে কোনো জানলা থাকে না, দরজা খুব ছোট আর নিচু হয়ে হামাগুড়ি ঢুকতে হবে। আর ঘরের ভেতরে তারা সবসময় প্রদীপ জ্বালিয়ে রাখে ঘর গরম করার জন্য। এই প্রদীপ তারা কি দিয়ে তৈরি করে? প্রদীপ জ্বলে তেল দরকার, তো তেলটা কোথা থেকে আসে? তেলটা হচ্ছে শিল মাছের চামড়া, ঠিক আছে, চর্বি, চামড়া যাই বলি না কেন, শিল মাছের চর্বি, সেটা হলো তেল। পোলতে করে ওখানে যে ঘাস জন্মায়, সেই ঘাসে দিয়ে পোলতে তৈরি করে, দিয়ে আলো জ্বালায়। চর্বি এমনি জ্বলবে, দেখবে মাছের পটটাকে শুকাবে, যে তার আগুন লাগাবে, তো অনেকক্ষণ জ্বলবে। বুঝতে পারলি? কারণ ওটাই তেল, ওইটাই তো তেল, এটা তৈরি করবে, ওটাকেই জ্বালাবে। বোঝা গেল? তাহলে দু রকমের ঘর তৈরি করছে, একটা গ্রীষ্মকালে বরফের ঘর, যাকে আমরা বলছি ইগলু, আর শীতকাল বরফ গলে গেছে, তখন তারা শিল মাছের চামড়া দিয়ে তাঁবু তৈরি করে। তাঁবু দেখেছো? তাঁবু কল্পনায় দেখেছো? ছবি টবি কোথাও কিছু দেখেছো? তাঁবু একটা দেখতে কেমন হবে, সেরকম তাঁবু তৈরি করে, সেই তাঁবুকে বলা হয় টিউপিক। বুঝতে পারলে? টিউপিক বা টিউপিক, শিল মাছের তৈরি, চামড়ায় তৈরি তাঁবুকে বলা হয় টিউপিক। কখন তৈরি করে? টিউপিক কখন তৈরি করবে? গ্রীষ্মকালে বরফ পড়ে গেলে শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে বলা হয় টিউপিক। এটা কই লিখো এটা, বুঝতে পারলে? টিউপিক।
সিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে বলা হয় টিউপিং। লিখতে পারবেন? এবারে যে পোশাক, এদের পোশাক কেমন হবে? অঞ্চলটা কেমন? ঠান্ডা অঞ্চল না গরম অঞ্চল? এতক্ষণ শুনে কি বুঝলেন? অঞ্চলটা খুব ঠান্ডা অঞ্চল। তাদের পোশাক কেমন হবে? খুব মোটা মোটা পোশাক হবে, তাই তো? এই পোশাকগুলো আবার তোমার পশুর চামড়া লোম দিয়ে তৈরি হয়, একদম মোটা মোটা, যাতে ঠান্ডা না লাগে। তার শরীরকে গরম রাখার জন্য মোটা মোটা কাপড় পরবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে টিউপিক কি দেখলাম আমরা, ইগলু কি দেখলাম? ক্লিয়ার হয়েছে? টিউপিক কি দেখলাম, টিউপিক আর কি আর ইগলু কি দেখলাম আমরা, সেটা লিখতে পারবেন? পারবে তো? বোঝা গেছে হ্যাঁ কি না তো বলো? তাহলে লিখতে পারবে তো? বলো, আমার কথার দিকে উত্তর দাও, হ্যাঁ কি না? লিখতে পারবে তো? গ্রীষ্মকালে বরফ গলে গেলে সিল মাছের চামড়ায় যে তাঁবু তৈরি করে তাকে কি বলি আমরা? টিউপিং। পোশাক বললাম ওদের, তাই তো? মোটা মোটা পোশাক পরে ওরা, পশুর লোম দিয়ে, পশুর চামড়া দিয়ে তৈরি পোশাক পরে। এবার দেখবো ওদের যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা বলতে দু রকমের, একটা কিছু একটা করে ওরা স্থলভাগে যাবে বা ডাঙায় যাতায়াত করবে, আর কিছু থাকবে ব্যবস্থা যা দিয়ে ওরা জলে যাতায়াত করবে, তাই তো? আমরা ডাঙায় যাতায়াত করার জন্য কী ব্যবহার করি? বাস থাকে না, সাইকেল, তাই তো? ডাঙায় যাতায়াত করার জন্য, সড়ক পথে যাতায়াতের জন্য। ওইখানে বাস চলবে, সাইকেল চলবে, বরফে চলবে না। তাহলে ওরা কিসে যাবে? বরফের প্রতি যাওয়ার জন্য ওরা ব্যবহার করে স্লেজ গাড়ি। ওরা কি ব্যবহার করে? স্লেজ গাড়ি। মজার বিষয় হচ্ছে গাড়িটার একটা চাকা নেই, বুঝতে পারলে? গাড়িটার একটাও চাকা নেই। তাহলে কোন গাড়ির চাকা নেই? আমরা একটা গাড়ি বলে যা চাকা নেই, কি নাম হলো? স্লেজ গাড়ি। কে টানে গাড়িটাকে? কে টেনে নিয়ে যায়? গাড়িটা টেনে নিয়ে যায় পুকুরে, মেরু পুকুরে বা বলগা হরিণ। দেখো ভালো করে ছবিটার দিকে দেখো একবার, বইতে ছবি আছে তোমাদের 63 পাতায়, ছবিটা দেখো। স্লেজ গাড়ি কে টানছে? পুকুরে টানে, মেরু পুকুর বা বলগা হরিণ তোমার স্লেজ গাড়িকে টেনে নিয়ে যাবে, বরফের উপর দিয়ে গেল, বুঝে গেল? এবার জলে কি করে যাবে? জলে যাতায়াত ব্যবস্থার কি উপায়? তাহলে যাতায়াত ব্যবস্থা আমি তোমাকে কি বললাম? একটা স্লেজ গাড়ি বললাম, তাই তো? একটা হলো স্লেজ গাড়ি, আর নদীতে বা সাগরে, সাগরে হচ্ছে তোমার কায়াক নামে এক প্রকার নৌকা, বুঝতে পারলে? ব্যবহার করে কায়াক নামে এক প্রকার নৌকা। ক্লিয়ার হয়েছে? এই নৌকাটাও সিল মাছের চামড়ায় তৈরি। তাহলে জলে এরা সিল মাছের চামড়া দিয়ে তৈরি কায়াক নামে এক প্রকার নৌকা ব্যবহার করে। বোঝা গেল? এরা পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করে, হাড় দিয়ে শিকার তৈরি করে, সূঁচ তৈরি করে। খাবার তো আগেই বলেছি, বিভিন্ন পশুর মাংস শিকার করে এরা। হরিণের দুধ, হরিণ হইতে বলগা হরিণের দুধ, বেরি ফল এদের প্রিয় খাদ্য। সবকটাই বলেছি তোমরা, তাই তো? তাহলে এস্কিমোদের প্রিয় খাবারের নাম কি পড়েছি আমরা? সবথেকে পছন্দের খাবার কি? বলগা হরিণের দুধ আর বেরি ফল, খুব পছন্দের খাবার। তাছাড়া এখানে এরা যে সমস্ত পশু পাওয়া যায় তার মাংসও খায়। এদের জীবনে তাহলে একটা মাছের কথা আমরা জানতে পারলাম, খুব গুরুত্বপূর্ণ। সেই মাছটার নাম হচ্ছে সিল মাছ, বুঝতে পারলে? এদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিল মাছ। কেন, কি কি করছে? সিল মাছকে তো ওরা খাচ্ছে, সেটা একটা কাজ। মাছের চর্বি দিয়ে আলো জ্বালাচ্ছে, বলেছি না? মাছের চর্বি দিয়ে আলো জ্বালায়, বোঝা গেল? মাছের চামড়া দিয়ে পোশাক তৈরি করে, মাছের চামড়া দিয়ে এরা নৌকা তৈরি করে, বোঝা গেল? কায়াক নামে নৌকা তৈরি করে। এই মাছের চামড়া দিয়ে টিউপিং নামে গ্রীষ্মকালে ঘর তৈরি করে, বুঝতে পারলে? তাহলে এস্কিমোদের জীবনে স্লেজ মাছের সিল মাছের গুরুত্ব বুঝতে পারছো কত বেশি? বোঝা গেছে না যায়নি বলো? সিল মাছের গুরুত্ব কত বেশি, কি কি কাজ করছে? মাছকে খাচ্ছে, তাই তো? মাছের চামড়া দিয়ে ঘর তৈরি করছে, টিউপিং ঘর তৈরি করছে। মাছের চামড়া দিয়ে কায়াক নামে নৌকা তৈরি করছে, তাই তো? মাছের হাড় দিয়ে শিকারের জন্য অস্ত্র তৈরি করছে। মাছের হাড় দিয়ে ছুঁচ হিসাবে ব্যবহার করে, যে কাপড় সেলাই করে, তাদের এখানে ছুঁচ পাওয়া যায় না, সেলাই করার কাজে এরা মাছের কাঁটাকেই ব্যবহার করে। মাছের কাঁটা কি আছে? মাছের হাড় তো নাকি? মাছের কাঁটাকেই ছুঁচ হিসাবে ব্যবহার করে। তাহলে এদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রাণীটার নাম হলো সিল মাছ, খুব গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হচ্ছে? পুরো চ্যাপ্টারটাই কিন্তু পড়ালাম তোমাদের আজকে। আশা করি তোমরা সমস্ত